ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। দর্শক, যদি ভুল না করে থাকি, আমরা যখন কথা বলছি স্টুডিওতে ঠিক এই মুহূর্তে ঠিক 12:30টার সময় হামজা চৌধুরীর ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে, বিমানটি ছাড়ার কথা রয়েছে ঠিক 12:30টায়। আমরা আলোচনা করব গত 10 দিনে দেশের ফুটবলের যে জোয়ার বয়ে গেছে সেই বিষয়টি নিয়ে। হামজা চৌধুরী কতটা প্রভাব ফেলেছেন দেশের ফুটবলে, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে সেই আলোচনায় আছেন সকালসন্ধ্যা.com-এর ক্রীড়া সম্পাদক সনদ বাবলা। বাবলাদা, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আয়োজনে। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। বাবলাদা, আপনি দীর্ঘ সময় ধরে আসলে ফুটবল বিটটা দেখছেন, একটা দীর্ঘ ক্যারিয়ার রয়েছে আপনার। এই পুরো ক্যারিয়ার জুড়ে হামজা চৌধুরী আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের বাংলাদেশে ফুটবলের জোয়ার আপনি দেখেছেন? অন্তত যদি একজন ফুটবলারের নিরিখে, হয়তো আমরা এর আগে আমরা লক্ষ্য করেছি যে আবাহনী মোহামেডান যখন ক্লাব হিসেবে খেলতো তখন একটা জোয়ার ছিল, কিন্তু একজন ফুটবলার এসে যেভাবে আমরা দেখলাম এক ধরনের জোয়ার তৈরি হলো, সেটা এরকম আপনি কখনো দেখেছেন কিনা? ধন্যবাদ সোহেব। যদি তুলনা করতে বলেন তাহলে হয়তোবা সেই জিনিসগুলো, সেই সময়টা আমরা দেখি না, 70-80 দশকের ওই সময়টা আমরা দেখি নেই, কিন্তু যেরকম গল্প পড়েছি বা শুনেছি, যা পত্রপত্রিকায় যেরকম দেখেছি, তাতে মনে হয় কাজী সালাউদ্দিন, আসলাম, মনে মুন্না, এদের নিয়েও বাংলাদেশের তখনকার ফুটবল অনেকে উন্মাদনা ছিল ওনাদের নিয়েও। কিন্তু আপনার গত 2-3 দশক ধরে বাংলাদেশ ফুটবলের যে অবস্থা, তাতে হলো যে আপনার মানুষজন একটু বিরক্ত হয়েছিল, মানুষজনের মনোযোগের সেই আকর্ষণের জায়গায় ছিল না ফুটবল। ঠিক সেটা দেখবেন যে আমাদের র্যাঙ্কিংও বাংলাদেশ 185 নম্বরে। তো 185 নম্বরে থাকা একটা দলে একজন এসে পুরাটা দেশকে একটা ফুটবলের একটা ছায়াতলে নিয়ে আসা, এমন আলোড়ন তোলা, সেটা বোধহয় এই প্রজন্ম বা তার আমাদের ঠিক আগের প্রজন্মের মানুষরাও দেখেনি। এইটা হলো যে এবারের ফুটবলের জন্য একটা নতুন ফেনোমেনা, যে হলো যে একদম মানে হামজা আসলে কি, হামজা ডিফেন্সিভ মিডফিল্ডার। হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন। এই ডিফেন্সিভ মিডফিল্ডার সাধারণত ফুটবলের মধ্যে যারা অ্যাটাকিং, যারা ফরওয়ার্ড, যারা গোল করে, তাদের নিয়েই সবাই মাতোয়ারা হয়। তো আমাদের দেশে হামজা আসছেন, হামজা বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে, সেটা নিয়ে পুরো দেশে এমন একটা তুলকালাম কাণ্ড হয়ে গেল যে ফুটবলের জন্য এইটা হলো যে দারুণভাবে ইতিবাচক হওয়া উচিত সামনের দিনগুলোতে। এখন জানি না সেটা কতটুকু কি করতে পারবে আমাদের ফেডারেশন, এবং এটা করা উচিত যে হলে যে এই ক্রেজটা আপনি যদি ধরে রাখতে পারেন, সবচেয়ে ভালো হতো যদি এই ম্যাচটা যদি জিততে পারতো বাংলাদেশ। এবং এই ম্যাচটা যখন শুরু হয় তখন 18 মিনিটে বাংলাদেশ হয়তোবা 2-0 করে লিড নিতে পারতো। প্রথম মিনিটেই একটা দারুণ সুযোগ ছিল, রাইট? প্রথম মিনিটে ছিল, তারপর 11তম মিনিটে ছিল, 18 মিনিটে ছিল। এগুলো সবই এক একটা চান্স, যে মানে চান্স কি, এগুলো 80%, 90% এরকম চান্স। এগুলো যে হলো যে 25% চান্স তা না। এইগুলো থেকে এই লেভেলের যে কোনো দল এখান থেকে স্কোর করবেই। এটা যদি ইন্ডিয়া পেতো, ইন্ডিয়া স্কোর করে বেরিয়ে আসতো ওই ম্যাচে। কারণ এইটা না স্কোরিং এর চিরাচরিত সমস্যা, ফিনিশিং এর যে অভাবটা, হামজার মতো হয়তোবা এই ধরনের কোন এক ফুটবলার যদি স্ট্রাইকিং পজিশনে বাংলাদেশ পেত, সেটা হয়তোবা এইটা এবং হলো যে এটা দেখবেন হয়তো এই ইন্ডিয়া এই ভুলগুলো এর আগে আমাদের সঙ্গে কোনো ম্যাচে করেনি। মানে এই হাইপটা, বাংলাদেশের যে হাইপটা উঠেছে, যে হামজাকে ঘিরে যে হাইপটা উঠেছে, সেটা আসলে ইন্ডিয়ান ফুটবলারদের মধ্যেও ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব পড়েছে আমি যেটা মনে করি। কারণ শুরুতেই নাইলে গোলকিপার এমন সব মিস্টেক করছে, মনে হচ্ছে এই টিম গোল না খেয়ে ছাড়বে না আজকে। কিন্তু হলে যে ব্যাড লাক, যে হলে যে আমরা সেটা ক্যাপিটালাইজ করতে পারিনি। আবার হলে যে এই যে ইন্ডিয়া যে এই হামজাকে নিয়ে ইন্ডিয়াও যে ভীষণভাবে চিন্তিত ছিল, তার অ্যাগেইনস্টে কী রকমের তারা রোল প্লে করবে, কিভাবে খেলবে, সেটা নিয়ে তারা আসলে দুশ্চিন্তায় ছিল। এইটা হলে যে ইন্ডিয়ার জন্য অনেক বড় মাইনাস পয়েন্ট ছিল হামজা। কারণ
মানে এমন একটা হাইপ, এটা হলো যে এই হাইপটা তো হলো যে শুধু শুধু ওঠেনি, সেই হাইপটা উঠছে একজন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার এই অঞ্চলের মধ্যে, উনি হতে সেকেন্ড, এই অঞ্চলের মধ্যে উনি সেকেন্ড, যার হলে যে কেউ ন্যাশনাল লিগে খেলেছেন। এর আগে পাকিস্তানের জেশ মোহাম্মদ খেলেছিলেন, উনি হলে যে এই আমাদের সাবকন্টিনেন্টে প্রথম ছিলেন ইংলিশ লিগ খেলা, প্রিমিয়ার লিগ খেলা। তো হামজা এটা একটা বিশাল বিশাল একটা উন্মাদনার ইস্যু ছিল, এবং এটা হলো যে একটা বড় উদাহরণ যে একটা প্লেয়ার পুরো টিমের বডি ল্যাঙ্গুয়েজ, পুরো টিমের কনফিডেন্সের জায়গাটা, এইটা হলে যে এমন উঁচু মাত্রায় নিয়ে গেছে। আগে হয়তো বাংলাদেশ যেটা বাংলাদেশ হলো যে খেলা 80%, তার ইন্ডিয়ার সঙ্গে নামার আগে তার মানসিকতা নেমে আসতো 50%-এ। ইন্ডিয়া ভালো টিম, এই সেই। কিন্তু এইবার যেটা হয়েছে, বাংলাদেশ 185 নম্বর দল, কিন্তু বাংলাদেশ খেলেছে ঠিক 100 নম্বর দলের মতোই। র্যাঙ্কিংয়ে যেন ওর মানটা 100, এইরকমভাবে যে প্লেয়ার সব প্লেয়ারে তার এফোর্টের চেয়ে আরও বেশি দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, বলতে পারেন যে গোল মিস হয়েছে, হ্যাঁ সেটা ফুটবলে হবেই, এটা ফিনিশারের অভাবে এটা হবে, কিন্তু হলে যে কারো জায়গা থেকে মেরিটের জায়গাটা থেকে অন্তত বলাই যায় যে বাংলাদেশে গিয়েছিল। আপনি র্যাঙ্কিং এর কথা বলছিলেন, 126 নম্বরে ভারতের অবস্থান, আপনি বলছেন বাংলাদেশের অবস্থান 185 নম্বরে। হামজা চৌধুরী যদি নিয়মিত খেলে থাকেন, তিনি যদি সুস্থ থাকেন, তার যদি ইচ্ছা থাকে খেলার বাংলাদেশ দলের হয়ে নিয়মিত কন্টিনিউ করার, সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় কিনা যে একটা বড় জাম্প হতে পারে হয়তো বা বাংলাদেশের ফুটবল র্যাঙ্কিংয়ে। সেটা অবশ্যই হতে পারে। এই যে আপনি প্রশ্নটার মধ্যে আপনি বলেছেন যদি উনি সুস্থ থাকেন, যদি বাংলাদেশে খেলেন, এইটা একটা বড় পয়েন্ট। যদি উনি বাংলাদেশে খেলেন, একইভাবে আমি বলি যে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওনাকে রাখার মতো আয়োজনটা ঠিক করতে পারে, কারণ একজন ওই লেভেলের প্লেয়ারকে সে কি চায়, সে নিশ্চয়ই আপনার কাছে 1,000 মিলিয়ন ডলার দাবি করবে না। সে চাইবে তার ড্রেসিং রুমের পরিবেশটা যেন ভালো থাকে, তার ড্রেসিং রুমে যেন ডাক্তার থাকে, ভালো ফিজিও থাকে, এইসব আনুষঙ্গিক ইস্যুগুলো সে চাইবে। ইংল্যান্ডের মতো তো সে চাইবে না, সে চাইবে খানিকটা কাছাকাছি মানের, যেগুলো হলে যে না হলেই নয়, সেই জিনিসগুলো নিশ্চিত করা বাংলাদেশের জন্য খুব জরুরি। আপনার এরকম প্লেয়ারকে ধারণ করাটা খুব জরুরি, এটা আপনার নিজের স্বার্থে। কারণ একজন প্লেয়ার যদি পারে আপনার পুরো দেশের ফুটবলকে চেঞ্জ করতে, তাহলে তার জন্য অবশ্যই আপনার হোল হার্টেডলি যাওয়া উচিত। এটা হলো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বুঝলেই হয়। এবং সেই জায়গাটা থেকে, অর্থাৎ মাঠে এবং মাঠের বাইরেও তিনি প্রভাব একটা বিস্তার করতেই পারেন, যদি সেই আবহাওয়াটা যদি চেঞ্জ হয়। অন্যান্য ফুটবলাররা কিভাবে দেখেছেন? আপনার ফুটবলারদের সাথে কথা হয়েছে কিনা, যারা লোকাল ফুটবলার যারা রয়েছেন, যারা খেলে থাকেন, তারা কিভাবে গ্রহণ করেছেন হামজা চৌধুরীকে? আসলে হামজার ইনক্লুশনের বা হামজার জায়গা থেকে একটা বড় একটা প্লাস পয়েন্ট ছিল, হামজা বাংলা জানেন বা সিলেটি ভাষায় উনি কথা বলতে পারেন। সুতরাং আমাদের দেশের প্লেয়ারদের জন্য এটা আমার কাছে মনে হয় এটা আমাদের হয়তো বা সবার ক্ষেত্রেই কম বেশি হয়। কমিউনিকেশনটা যদি আমার সবসময় ইংলিশে করতে হয়, তখন হলো যে হয়তো একটা মানসিক একটা দূরত্ব হয়তো থেকেই যায়। কিন্তু হামজা হলো যে বাংলায় বলতে পারে, বাংলা ইংলিশ মিলিয়ে হামজা খুব অন্যান্য প্লেয়ারদের খুব কাছে চলে যেতে পারে। আপনি এত হাম্বল প্লেয়ার, এইটা একটা শিখার আছে আমাদের। এই প্রসঙ্গটাতে আসছিলাম, তার আচার ব্যবহার সোফার যতটুকু দেখেছি আমরা, একেবারে মাঠের বাইরেও যদি বলি, তিনি হবিগঞ্জে ছিলেন, তিনি জনসাধারণের সাথে যেভাবে মিশে গেছেন, পাশাপাশি তার চেহারায় বা তার মুখে সবসময় এক চিলতে হাসি কিন্তু লেগেই ছিল। সে তার এই যে এইরকম আলোড়নের মধ্যে যেটা বোঝা গেছে, সে বাংলাদেশকে আসলে করে, সে এই দেশকে সে করে, সে বলেছেও, সে হামজা ছোটবেলায় ওখানে তার কাজিনদের সঙ্গে ফুটবল খেলতো হবিগঞ্জে। তো এইগুলো তো সে এগুলো মনে রেখেছে বলেই সে হয়তো বা এখানে সে খেলার মতো একটা ইস্যু চিন্তা করেছে যে ইংল্যান্ডে বড় হয়েছে কিন্তু খেলবে বাংলাদেশের হয়ে। এটা একটা হলে যে মানে মনে হয় না, যার ছেলেবেলা পুরো সময়টা কেটেছে ইংল্যান্ডে, বড়বেলা তো বটেই, তো সে বাংলাদেশের হয়ে সে তার ইন্টারন্যাশনাল অভিষেকটা হচ্ছে।
তো এই জায়গাগুলোতে মনে হয় যে তার এক ধরনের তার প্রেম আছে এই দেশের সঙ্গে। এইটা হলে যে আমাদের ফুটবলারদের সঙ্গে তার আশা করি যে তার বন্ডিংটা চমৎকার হবে, কারণ তার বাংলা বলা এবং সে কাছে টেনে নিতে পারে। কেউ যদি কোনো কিছু জানতে চায় অনায়াসেই তার কাছ থেকে জানতে পারে, শিখতে পারে, ড্রেসিং রুম শেয়ার করেও শিখতে পারে। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা বলি না ড্রেসিং রুম শেয়ার করে শেখা যায়। সেটা হলে যে আমাদের দেশে ধরেন যে অনেক বড় বড় প্লেয়ার, এই গত 4-5 মৌসুমে অনেক বড় বড় ফুটবলার, কলিন্দ্রেসের মতো ফুটবলার খেলে গেছে। আমরা আসলে কতটা শিখছি? হ্যাঁ, অনেক বিশ্বকাপ খেলে গেছে। তারপর ওইদিকে রবসন খেলে গেছে। এরকম অনেক প্লেয়ার, অনেক বড় বড় প্লেয়ার খেলেছে। আমাদের শেখার মানসিকতাটা আছে কিনা সেটা একটা ইস্যু। তো এবং আপনি যদি ভালো করেন, এখানে হামজার একটা মেসেজও আছে, আপনি যদি ভালো করেন বা কোনো ইয়াংস্টার যদি ভালো করে, তার জন্য হামজা একটা ব্রিজ হতে পারে, যাকে যিনি ইউরোপের দরজাটা আপনার জন্য খুলে দিতে পারে, কারণ হি হ্যাজ দ্য কানেকশন। এক্স্যাক্টলি। সেই জায়গাটা থেকে হামজা চৌধুরীর আপনার কাছে কি মনে হয়, যদিও এই ম্যাচটা হয়তো বা জিতলে উন্মাদনাটা অন্য রকম হতে পারতো, তারপরও দেশের ফুটবলের গতিপথ আপনার কাছে মনে হয় কিনা যে কিছুটা হলেও পরিবর্তিত হয়েছে, বা এই ধরনের সেই প্রভাবটা তিনি বিস্তার করতে পেরেছেন হামজা চৌধুরী? ইন্টারন্যাশনাল ফুটবলে অবশ্যই বাংলাদেশের নামটা ছড়িয়ে পড়েছে, কারণ হলো যে এরপর এই টুর্নামেন্টে এরপর সিঙ্গাপুর, হংকং, এই দুইটা এবং তিনি সেই ইঙ্গিতটা করে গেছেন যে জুনে আবার দেখা হবে, এই বিপক্ষে হোম ম্যাচটাতে তাকে হোম ম্যাচটা খেলবে। এখানে দুইটা হোম ম্যাচ আছে বোধহয় পরপর সিঙ্গাপুর এবং হংকং এর সঙ্গে। সুতরাং এই সিঙ্গাপুর, হংকং এর সঙ্গে এই ম্যাচগুলো দেশের মাঠে হবে। এই ম্যাচগুলোর হাইপ হবে আরো ব্যাপক। একটা ম্যাচ তো ইন্ডিয়ার, আপনি যদি বলেন বাংলাদেশ জিতে নাই ইন্ডিয়ার সঙ্গে, ওকে, কিন্তু অন্যের মাঠে গিয়ে 1 পয়েন্ট নেওয়াটা হলো যে বিশাল ব্যাপার। এটা ইন্ডিয়ার মতো দলের বিপক্ষে। এই যদি বলি এই গ্রুপের মধ্যে সবচেয়ে ভালো র্যাঙ্কিং যদি বলি সেটা ইন্ডিয়ার একদম হলো যে টপে তারা। অন্যান্য খুব সম্ভবত সিঙ্গাপুর আছে 55 বা হংকং আছে 150-এর মধ্যে, সিঙ্গাপুর 155, এরকম সবাই অনেক দূরে, অনেক পেছনে। তো এখানে সবাই হিসাবের মধ্যেই ধরে নিয়েছিল যে ইন্ডিয়াই এই গ্রুপ থেকে মূল পর্বে যাবে, কোয়ালিফাই করবে। তো সেই জায়গায় আসলে এত সহজ হচ্ছে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আমরা লক্ষ্য করলাম বাংলাদেশ থেকেই হয়তোবা পেতে পারে, এবং সেই ক্ষেত্রে যদি হয়, সেটা হতে গেলে বাংলাদেশকে তার হোম ম্যাচগুলো জিততে হবে। আর বাইরে আপনার ড্র করে আসলেও চলবে। বাংলাদেশ হোম ম্যাচগুলো জিতলেই হবে। 3টা হোম ম্যাচ আছে, 3টা হোম ম্যাচ, যেমন ইন্ডিয়ার মাঠে যে খেলা খেলেছে, নিশ্চিতভাবেই আমরা ধরতে পারি যে দেশের মাঠে আরো বেটার ফুটবল খেলবে। এবং সেইখানটাতে হামজা চৌধুরী একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাবলাদা, ফাহমিদুলকে নিয়েও আলোচনা কম হয়নি। ফাহমিদুল সৌদি আরবের ক্যাম্পে ছিলেন, পরবর্তীতে যেই স্কোয়াডটা দেওয়া হয় তিনি সেখানে ছিলেন না, সৌদি আরব থেকে তিনি ইতালি চলে গেছেন। এইখানটাতে আপনি কমিউনিকেশনের কথা বলছিলেন, ফাহমিদুলের খেলতে না পারার পেছনে সেই যোগাযোগের একটা ঘাটতির জায়গা কি থেকে যায় কিনা, বা আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আমি এইখানে একটা জিনিস মনে করি যে হলো যে ধরেন ফাহমিদুলকে স্কাউট করেছেন কোচেই তার মধ্যে সম্ভাবনা দেখেছেন, কোচ তাকে মাঠে দেখেছেন, সব কিছু দেখেছেন, আবার কোচেই তাকে বাদ দিয়েছেন। মাঝখানে কিছু কথা উঠেছে যে ফাহমিদুল তার সতীর্থ এক প্লেয়ারের সঙ্গে মিসবিহেভ করেছে, সেটা কথা হচ্ছে। আমি জানি না সেটা আসলে কতটুকু সত্য, কোনটা মিথ্যা, এটা আমি জানি। আমি এখন পর্যন্ত কোচ, মানে ফুটবলে এটাই হয়, কোচ ইজ দ্য আলটিমেট কোচ। এখন আমি বাইরে আমরা আলোচনা করতে পারি যে হলে যে ফাহমিদুলকে রাখা উচিত ছিল, ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে, সেটা আমরা আলোচনা করতে পারি, কিন্তু আমি তো এই কোচের সিদ্ধান্তকে আমি তো ডিনাই করতে পারবো না, কারণ ফুটবলে কোচ হলে যে একদম কোচ ইজ দ্য বস, তার ডিসিশন। এখন আবার কোচ, এটা জানা গেছে যে হলে যে সে হলে যে জুনের ইয়েতে সে হয়তো আসবে। আমি মনে করি যদি আসে, তার যেরকম আমি ফেসবুক বা হলো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে ভিডিওগুলো দিয়েছে, তাতে দেখলাম যে ছেলেটার পায়ে আসলে দুর্দান্ত ড্রিবল আছে।
ড্রিবলার এবং সেই ফিনিশিং এর যে একটা আমাদের যে দুর্বলতা সেটাও সেটা আমি জানি না, উনি যেহেতু উনি ফিনিশ করতে পারে, আমি তো খেলা দেখি নাই, হয়তো উনি পারে কিনা বা উনি কতটা পারবেন জানি না, কিন্তু বাংলাদেশের অনেক, আমরা যতটুকু জানি যে তিনি ফরওয়ার্ডের জায়গাতে খেলে, অনেক হলে যে উনি লেফট উইং ধরে খেলে, লেফট উইঙ্গার হিসেবে আমার মনে হয় যে যে ড্রিবল দেখছে তাতে হলে যে লেফট উইঙ্গার হিসেবে ইটস গুড। এইটা দিয়ে বাংলাদেশে ওই মানের নাই। এটা হইতে পারে যে ফাহমিদুল এই টিমে ইনক্লুড হলে এই দলটার শক্তিটা আরো বাড়বে। সেটা যদি এখন দেশের মাঠে যদি সেটা হয়, ভেরি গুড। মানে এবং বাংলাদেশের মানুষ অন্তত দেখার একটা সুযোগ পাবে যে আদৌ তিনি, আমরা অনেক কিছু জাজ করে ফেলি আগে থেকে, যে হয়তো আমরা তার সেই প্রপারলি সেই খেলাটা আমরা দেখিও নি, আমরা জাজ করে ফেলি। আমরা সেটা না করি, আমরা দেখি যে হলে যে নিশ্চিতভাবে আমার মনে হয় যে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টও বলেছেন নিশ্চিতভাবেই তার হলে যে সামনের ম্যাচগুলোতে তার ইনক্লুড হওয়ার সুযোগ আছে, এবং এই সুযোগটা নেওয়া উচিত বাংলাদেশ দলের। অনেক প্লেয়ারকেই তো খেলিয়েছে বাংলাদেশ দল, আমরা তো গত 2-3 বছরেই দেখলাম কাবরেরা অনেক প্লেয়ারকে খেলিয়েছেন। সুতরাং হলে যে এখানে ফাহমিদুল খেললে কি আর এমন যায় আসে, যদি খারাপও হয় কি আর এমন যায় আসে, দেখুক একটা প্লেয়ার যখন এসছে, সবাই যখন তার সুনাম করছে, এটা দেখুক যে হলে যে তাতে করে হতে পারে যে আমাদের অ্যাটাকিং থ্রেটটা আরো বাড়বে। জি, ফাহমিদুল ইস্যুতে আসলে কম জল ঘোলা হয়নি। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ফুটবল সমর্থক সংগঠন তারা বিভিন্ন সময় বিক্ষোভ সমাবেশ করেছেন, পাশাপাশি একেবারে ক্রীড়া উপদেষ্টা পর্যন্ত বসতে বাধ্য হয়েছেন, আমরা লক্ষ্য করছি বাফুফের সভাপতির সাথে। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় কিনা যে তারা যে সমালোচনার যে জায়গাটা, তাদের যে সিন্ডিকেট, আপনার কাছে মনে হয় কিনা যে আদৌ বাংলাদেশ ফুটবল মানে জাতীয় দলের কথা যদি বলি যে সিন্ডিকেটটা কাজ করে? এটা দেখেন, এটা হলো যে সিন্ডিকেট কাজ করে বা করে না, সেটা হলো যে আমার কাছে আমি তথ্য প্রমাণ দিয়ে আমি এটা কখনো বলতে পারবো না। তথ্য প্রমাণ দিয়ে এখন মনে হয় কিনা ইন্টারন্যাশনাল ফুটবলে আপনি দেখবেন যে হলো যে ইন্টারন্যাশনাল ফুটবলে বিভিন্ন কোচের বিভিন্নভাবে বিভিন্ন রকমের পছন্দের প্লেয়ার থাকে। আমার কাছে সেটা যে কোনো খেলার ক্ষেত্রে, সেটা বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে দেখবেন এই প্লেয়ারটা, যেমন ধরেন যে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে আমি মনে করি আরদা গুলের হলো রিয়াল মাদ্রিদের হলো যে বেস্ট প্রমিজিং প্লেয়ার, বাট হলো যে আনচেলত্তি তাকে ম্যাচ টাইমে দেয় না, অথচ উনি হলো যে বুড়া প্লেয়ারদের খেলাইতে পছন্দ করে। তো এইরকম আরও আছে। তো এখন সেটাকে যদি আমি সিন্ডিকেট হিসেবে দেখি, এটা হলো যে হলো না বোধহয়। তো এখানে কি সিন্ডিকেট আছে কি নাই এটা আমি বলতে পারবো না। তবে হলে যে 2-1 প্লেয়ার যেমন হলে যে আবাহনীর বোধহয় এবার ডিফেন্সটা ভালো খেলেছে, ডিফেন্ডারদের আবাহনী খুব কম গোল খেয়েছে, তো আবাহনীর থেকে 1-2 ডিফেন্ডার ডাক পেতে পারতো। এইরকম কিছু ইস্যু আছে, মানে অলওয়েজ যখন টিম করে দেখবেন আমরা সেটা আলোচনা করতেই পারি, কিন্তু আলটিমেটলি টিম ম্যানেজমেন্টের যে ভাবনাটা সেখানেও প্রায়োরিটি দেওয়ার ব্যাপার রয়েছে। এইরকম কোচের কিছু সিলেকশন আছে যে হলে যেগুলো নিয়ে কথা বলা যায়, আবার যখন কোচকে আপনি জিজ্ঞেস করবেন কোচের পক্ষে আবার যুক্তি দেখায়। আমাদের সময় শেষের দিকে একটু জানতে চাই, জামাল ভুঁইয়াকে শেষ ম্যাচে আমরা দেখিনি, আমরা তাকে ক্যাপ্টেন হিসেবেই জানি, এবং আপনি বলছিলেন যে ডিফেন্স থেকে আবাহনীকে আনতে পারতো, এবং পুলিশ থেকে কিন্তু ফরওয়ার্ড যিনি টপ স্কোরার বাংলাদেশের সোফার এখনো পর্যন্ত দেশীয়দের মধ্যে আলামিন, তাকেও এখনো পর্যন্ত অভিষেকে আমরা লক্ষ্য করি, যদিও তিনি স্কোয়াডে ছিলেন। এই ছোটোখাটো বিষয়গুলো আপনার কাছে কি মনে হয় যে সেটা আসলে দলের জন্য কতটুকু ভালো কিংবা খারাপ হচ্ছে? এটা যেমন ধরেন যে জামাল ভুঁইয়া দীর্ঘদিন খেলার মধ্যে নাই। জামাল ভুঁইয়া আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আলটিমেটলি কোচ ডিসিশন, বাট আমাকে ব্যক্তিগতভাবে বললে আমি হলে যে জামাল ভুঁইয়া এই টিমে না থাকলেও চলতো, কারণ জামাল ভুঁইয়ার কোনো ইম্প্যাক্ট নাই এখন, এটা হলে যে না হলেও হতো। তো এইটা এখন কোচের শেষ পর্যন্ত কোচই জানেন যে হলে যে কেন ওনাকে নিলেন, কেন যেমন হলে ড্রেসিং রুমের আবহাওয়াটা, যেমন আপনি দেখবেন বিএফএফ এর এক বড় কর্তা, উনি সারাক্ষণ মাঠে বসে খেলা দেখেছেন, উনি হলে যে টেলিভিশন মিডিয়া বা বিভিন্ন মিডিয়াতে বলছেন যে আলামিন এত ভালো খেলেছে, 10 নম্বর পজিশনে উনি দুর্দান্ত খেলেছেন, আশা করি উনি ক্রিয়েট করেছেন, সম্ভাবনা ক্রিয়েট করেছেন, এবার হয়তো হয়নি, পরের বার হবে। এইটা হলো যে না, আপনি ফুটবল ফেডারেশনের এমন একটা চেয়ারে বসে
আপনি যদি আপনার রিডিং, আপনার জানা, জি। আপনার প্লেয়ার সেই আমার কাছে মনে হয় যে কিছুটা মিসম্যানেজমেন্ট রয়েছে এবং আনপ্রফেশনালিজমের আসলে আমরা লক্ষ্য করেছি। অবশ্যই সেই বিষয়গুলোর দিকে অবশ্যই ফুটবল ফেডারেশন নজর রাখবে। ফুটবলাররাও নতুন এক বাংলাদেশকে অন্তত ফুটবলের ক্ষেত্রে উপহার দেবেন পরবর্তী ম্যাচে আমরা লক্ষ্য করব। সেই প্রত্যাশা রেখে শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।